গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানকার সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। আরুষ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। 2 মিনিট 10 মধ্যেই ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ওয়াশরুম আরুষের দিকে কাজে রেখে সকালের নাস্তা না করেই চটজলদি বেরিয়ে পড়ল পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা আজ সে পায়, এমনিতেই কয়টা দিন ঢাকায় কাটাবে, বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়ে এই যে কয়েকটা দিনের জন্য সে আবার ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণা স্বীকার করতে হচ্ছে, তা কি তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকুই জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর রিধি আজ একসাথেই কলেজে আসছিল। শুভ্র রাঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরাঙা নরম দেহখানা, মাথায় আবার শুভ্র রাঙা হিজাব বাঁধা। পৃথার কলেজের ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব করে ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে, আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটা বাতিল করুন। বিয়ের আগেই কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো এই কথা প্রকাশ করতে পারে না মেয়েটা, এত সাহস তার নেই। তাছাড়া এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যের পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জলজল করছে। পৃথা স্মরণ এলো গতকাল তার ঢিলে ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধবোধ জন্মালো, মায়া হলো তুর্যের জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হৈ হৈ করে উঠল রিধি। তুর্যের দিকে আঙ্গুল তুলে তাক করে বলল, এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথার ভ্রু কুঁচকালো। এ লোকটা তো সেই দিনের ঘটনার আগে কখনো দেখেছি বলে মনে হয় না, চিনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবলো। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজেনি তো? এই মুহূর্তে অপরিচিত লোক একজন পুরুষ তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোন কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখে দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যের জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফোঁস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের বারুদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ি চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, অতঃপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছে বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কত অপমানমূলক কথা বলতো, তার বেলায় কিছু না। সে কিনা একটু বলেছে তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটাকে যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দেবে ভাবতেও পারেনি পৃথা। না, এখন অবধি বাবা পর্যন্ত বিষয়টি যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগেই ব্রিটিশ লোকটাকে শেষাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুঁচকালো পৃথার কথায়, গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যের কুঞ্চিত ভ্রুজোড়া আরো কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করলো, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুঁচকালো, সৌর দৃষ্টিতে তুর্যের পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? তুর্য নিজের 2 হাত বগল দাবা করলো, নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমার অত অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যের প্রথম বলা না কথাটাই পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরের কথাগুলো কর্ণে পৌঁছতেই তাতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক কি বললেন আপনি? আমি অভদ্র বেয়াদব? তাহলে আপনি তো বদ পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ। তুর্য চেতে গেলে মুহূর্তে দাঁতের দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে
গাল লাল করে দেব বেয়াদব মেয়ে। মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটাই আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, ভেঙে দেখুন তো। একদম নারী নির্যাতন মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্যই আপনার ওই ইংরেজদের বড়লোকি জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হন্তমম্ব হলো। এইটুকু 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পুরে দেবার ভয় দেখাচ্ছে। এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করা দুঃসাহস দেখাতো না। তুর্য হিসিয়ে বলল, পৃথার দিকে তেড়ে গিয়ে নিজেকে সংযত করলো, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছে করলে তোমাকে। থামলো তুর্য, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাহিরে আসতে দেওয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফসফস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তের সাই সাই করে পৃথার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতে মেয়েটা ঢুকে গেল কলেজের ভেতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রাশি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই সাই করে চলছে তুর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করল মহাসড়ক থেকে। গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। দুজন নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে এবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতে সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচুরো একটি বাড়ি। আরুষকে সাথে নিয়ে বাড়ির ভেতরে ঢুকেলো তুর্য। দুইজন এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়ো শুরু করে বলল, দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরো কাঠের দরজায় ক্যাচ ক্যাচ ধ্বনি তুলে ভেতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাহনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল। মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলে। তুর্য তেতে উঠল, গলা চড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন হাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকায় কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসিয়েছিস বেয়াদব? আরো সন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে একটানে খুলে দিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কষ্টেরটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগনবিদারী চিৎকারের ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেই দিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা জাল টাকা, ড্রাগ, ইয়াবা সহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারায় 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিলি। কথাটা বলেই ভ্রু কোঁচকালো তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমারও কি এখন আমার বউটাকে মেরে দেওয়া উচিত আরুষ? বউটা না আমার নিকট ধরা দিচ্ছে আর না জ্বালানো কমাচ্ছে। আরুষ কাচুমাচু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্য কপালে ভাঁজ পড়লো, ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবার তাকালো সম্মুখে অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়া সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলি, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরও কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্থ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসলো, আরুষের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল,
ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুশ শেখ। আরুশ শেখ নামটা কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্থ দৃষ্টিতে তাকালে আরুষের পানি অস্ফুট কণ্ঠে বলল, আরুশ শেখ? তোজো উঠে দাঁড়ালো। আরুষের পানি তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসি একটু। কল্পনায় বউয়ের সাথে বাসরটা সারি, ততক্ষণে তুই এটার সেবা যত্ন কর। কথাটা বলেই তোজো ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবার তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণে কাচুমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তেই আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারে রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল। বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেব। ঘণ্টাখানেক কেটে গেল। আরুষ বেরিয়ে এলো রং চং উঠে যাওয়া স্যাঁতসেঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একসা অবস্থা ছেলেটার। শার্টের উপরের দুটো বাটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুজো গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাচুমাচু ভাব ফুটে উঠল। দুনিয়ার কোন মানবকে আরুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীকে ভয়ে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবে জানে তুর্যর ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘুরালো। একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণে মত পরিবর্তন করলো। এখানে আর সময় অতিবাহিত করাটা ঠিক হবে না। অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করে আরুষ ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথেই। আরুষের পানি তাকিয়ে বলল, দিলি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে। কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তোর সহ্য হলো না। কাকের মতো কাকা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মীর জাফরের বংশধর বলি? আরুষ আমতা করলো, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম। আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছা আমার ছিল না। তুর্য সরে দৃষ্টিতে তাকালো আরুষের পানে। আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল। বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথার নুন রেখে বড়ই খাবেন? গম্ভীর কণ্ঠে বলল, এই মীর জাফরের বংশধর, একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবি না। আমি মোটেই নুন দিয়ে বড়ই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনি, আর কোনোভাবে 2-4টা টক বড়ই পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরুষ হতাশ হলো। এই লোকের সাথে কথা বলাই বেকার। এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে এবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসেও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? তুর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ। বুক ধড়ফড় করে সারাক্ষণ চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশ। তার মুরগির বাচ্চার মতো বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে, তার উপরে তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার দেখা না পেয়ে বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদখোলার লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতো বউটাকে। টুজোর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠেছে সে। তাই তো ঢাকায় যাওয়া 4 দিনের মাথায় আবার রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়াল ছিল না। খেয়াল থাকলে এই ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। আরুষকে সাথে নিয়ে পিতাদের কলেজে ঢুকলো। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রাঙা শাড়ি পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজের মাঠে। আর এই উৎসবের তাগিদে বাহিরের মানুষদের আজ ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগ মোটেও হাতছাড়া করেনি তুর্য। যদিও সে এমনিও চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবুও সাধারণ মানুষের সাথে মিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে। গলার
কাজটাই আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাত ঘড়ি আর মাথার চুলগুলো পেছনে ঠেলা। আরুষের সাজটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো। আরুষকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো। খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলে হবে না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখে ছোট ছোট করে তাকালো আরুষের পানি। ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই আবার আমার দিকে নজর দিস না আরুষ। আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নই। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বলতো আর এই লোক কোথায় নিয়ে গেল? সে কি আগে নাকি সে তুর্যের পানি নজর দেবে? সি, কি সব আজে বাজে কথা। সে কি গে নাকি যে তুর্যের পানে নজর দেবে? ছি, কি সব আজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের এই জঘন্য ভাষাতে তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। এবার অতঃপর পেছন ঘুরিয়ে অন্যদিকে যেতেই উদ্যত হলো। হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পিছনে ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। তো সেই দিনে সেই ঝগড়াটে মেয়েটা, সেই মেয়েটা এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে। সেই ঝগড়াটে নারীর চুলগুলো খোলা, চোখে মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল। দৃষ্টিমুগ্ধ হলো ছেলেটার, কিন্তু পরক্ষণে সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ে এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতে আবার উদ্যত হলো। অন্যদিকে চলে যেতে তখনই পেছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি শাড়ি! তুর্য থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকালো, তাকালো সে পেছনের দিকে। ভালোভাবে খেয়াল করে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটার শাড়ির আঁচল বেঁধেছে। তুর্য কিছু বলার আগে পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো। তুর্যর হাত ঘড়ি থেকে কিন্তু পারলো না। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সে ব্যর্থ। আজ এদিকে বিরক্তি বেড়ে চরম পর্যায়ে যেন। শেষে আর কোনো ইতি না করে একটানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলে ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা দুই হাতে ধরলো চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তেই। নতুন শাড়ি তার, মাত্র আজই পরেছে, তার মধ্যেই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো। তাতে তেতে উঠল পৃথা। ঝাঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন। তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিড়বই। সব দোষ আমার শাড়ির, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয় তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। ওষ্ঠ পাকালো পৃথা। তাচ্ছিল্যে স্বরে বলল, আপনি সভ্য, তবে অসভ্য কে? তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইলো, তবে তার আগেই তাদের কথোপকথনের মধ্যে ফোড়ন কাটলো আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য ঘুরছে উঠল, আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবি না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্যের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা। চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাজি বদমাইশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামলে কথা বলো। বলবো না, কি করবেন আপনি? তুর্য রেগে গেলে আরও নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আবারও কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হা হয়ে গেল।
ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা। অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যর প্রাণে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সে দৃষ্টিকে। পৃথা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বোঝার আগেই হাত বাড়িয়ে দুই হাত দিয়ে খামচে ধরল তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, সদবোধ। তুর্য ফুঁসে উঠে আরো নিচের গলার দিকে তাকিয়ে ক্রোধের চরম পর্যায়ে তার বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষস্থল উন্মুক্ত হয়ে উঠেছে জনসম্মুখে। তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উঠে রক্ত লাল হলো চক্ষুদয়। কপালের নমনীয় রাগটাও ফুলে ফেপে উঠেছে ইতোমধ্যে। স্থান কাল পাত্র কোনোদিন না ভেবে সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তে মেয়েটার ডান হাত চলে গেল গালে। ছলছল চোখে উঠল চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেনি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার, আবার কান্নাও পাচ্ছে। পৃথা আর দাঁড়ালো না এক মুহূর্ত। দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যেই। আর ততক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখছিল। পৃথা দৌড়ে গেলে যেতেই মুখ খুলল সে। তুর্যের পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহাবিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, কি হয়েছে? জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভেজালো আরুষ। আমতা আমতা করে বলল, স্যার, এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দজ্জাল মহিলা আমার বউ?